হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা পড়ব রেজোনেন্স যে বিভিন্ন স্ট্রাকচার রয়েছে তাদের মধ্যে কোনটি বেশি স্টেবল আর কোনটি কম স্টেবল, সেই স্টেবিলিটি কীভাবে আমরা দেখব যে কোন রেজোনেন্স স্ট্রাকচারগুলোর মধ্যে কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল, সেগুলোর আমরা রুলস পড়ব আজকে, যে কোন কোন নিয়ম দেখে আমরা বলতে পারবো। রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্মস যেটাকে বলা হয়। তো রেজোনেটিং স্ট্রাকচারের রুল নাম্বার 1 হচ্ছে, রুল নাম্বার 1-এ বলা হচ্ছে যে নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার, নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার এর স্টেবিলিটি নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার আর more stable than নিউট্রালটা চার্জের থেকে বেশি স্টেবল। ঠিক আছে, কোনো চার্জ রেজোনেটিং স্ট্রাকচারের থেকে নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচারটা বেশি স্টেবল। তো এই নিয়ে একটা আমরা এক্সাম্পল নিয়ে নিই, যেমন CH2 ডাবল বন্ড CH NH2। এখানে দুটো নাইট্রোজেনের উপর দুটো লোন পেয়ার আছে। এই লোন পেয়ার দুটো এখানে আমরা যে রেজোনেটিং স্ট্রাকচারটা তৈরি হবে, এই লোন পেয়ার দুটো এখানে বন্ড তৈরি করবে, আর এখানে যে পাই ইলেকট্রন দুটো রয়েছে সেটা এখানে কার্বনের ওপর আসবে। তাহলে এখানে যেটা আসবে CH2 মাইনাস CH ডাবল বন্ড NH2 প্লাস। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে চার্জড। তাহলে আমরা আগেই পড়লাম যে নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার আর মোর স্টেবল দ্যান চার্জ রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এখানে যদি আমরা 1 এবং 2 এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল, তাহলে অবশ্যই নিউট্রালটা বেশি স্টেবল। ঠিক আছে, তাহলে এখানে স্টেবিলিটি অর্ডারটা হয়ে যাবে 1 গ্রেটার দ্যান 2। ঠিক আছে, নেক্সট যে রুল পড়ব, নেক্সট রুল নাম্বার 2। রুল নাম্বার 2-তে আমরা পড়ব, রুল নাম্বার 2-তে বলছি যে নাম্বার অফ পাই বন্ড। ঠিক আছে, নাম্বার অফ পাই বন্ড মানে কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচার আছে, তাদের মধ্যে পাই বন্ড যত বেশি থাকবে, ঠিক আছে, নাম্বার অফ পাই বন্ড যত বেশি হবে, এই তীর চিহ্নের মাধ্যমে বোঝাচ্ছি, ওপরের দিকে তীর চিহ্ন মানে বেশি হবে। ঠিক আছে, নাম্বার অফ পাই বন্ড যত বেশি হবে স্টেবিলিটি তত বেশি হবে। ঠিক আছে, যে রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে আমরা পাই বন্ড বেশি দেখতে পাবো সেই রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি তত বেশি হবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক, CH3C প্লাস ডবল বন্ড অক্সিজেন। তো আমরা জানি অক্সিজেনের মাথায় দুজোড়া 2 লোন পেয়ার্স রয়েছে। ঠিক আছে, এই লোন পেয়ারটা কী হবে, রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে এই লোন পেয়ার দুটো এখানে একটা বন্ড তৈরি করবে। তাহলে কী হবে, এই প্লাসটা উঠে যাবে। তাহলে এখানে যেটা আসবে CH3C ট্রিপল বন্ড O, আর অক্সিজেন নিজের ভ্যালেন্স ইলেকট্রন ডোনেট করেছে, তাহলে এখানে প্লাস পজিটিভ চার্জ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার অফ পাই বন্ড কীভাবে আমরা কাউন্ট করবো, আগে আমরা শিখেছি যে ডাবল বন্ড থাকলে একটা পাই বন্ড আর ট্রিপল বন্ড থাকলে দুটো পাই বন্ড। ঠিক আছে, যে কোনো জায়গাতে প্রথম যেটা বন্ড তৈরি হবে সেটা হচ্ছে সিগমা, আর একটা যেটা পরেরটা সেটা পাই। ঠিক আছে, পাই আর সিগমা। তাহলে এখানে পাই বন্ড রয়েছে একটা পাই বন্ড, আর এখানে পাই বন্ড রয়েছে দুটো পাই বন্ড। তাহলে আমরা এখানে এটাকে যদি আমরা 1 2 দিয়ে লিখি, তাহলে এদের মধ্যে স্ট্রাকচার কার বেশি হবে, যেহেতু এখানে পাই বন্ড বেশি রয়েছে, যেহেতু নতুন একটা বন্ড ফর্ম করেছে। ঠিক আছে, বন্ড ফর্মেশন ইজ অলওয়েজ এক্সোথার্মিক প্রসেস, মানে বন্ড ফর্ম করলে এনার্জি রিলিজ হয়, এনার্জি যত বেশি রিলিজ হবে তত স্টেবিলিটি তত বেশি হবে। ঠিক আছে, তো এখানে স্টেবিলিটি অর্ডারটা হয়ে যাবে 2 গ্রেটার দ্যান 1। ঠিক আছে, এখানে পাই বন্ড বেশি তাই এটা বেশি স্টেবল। নেক্সট রুল হচ্ছে আমাদের রুল নাম্বার 3, যে নেগেটিভ চার্জ কোনো রেজোনেটিং স্ট্রাকচারের যে কোনো অ্যাটমের ওপর যখন নেগেটিভ চার্জ থাকবে বা পজিটিভ চার্জ থাকবে সেটা যত বেশি স্টেবল হবে। ঠিক আছে, নেগেটিভ চার্জ অন অ্যাটম। ঠিক আছে, কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে নেগেটিভ চার্জ অন অ্যাটম ইন resonating structure
ঠিক আছে, এটা যত বেশি স্টেবল অন অ্যাটম ইন রেজোনেটিং স্ট্রাকচার ইজ স্টেবল, ঠিক আছে, স্টেবিলিটি তত বেশি হবে। ঠিক আছে, যে নেগেটিভ চার্জ অন অ্যাটম ইন রেজোনেটিং স্ট্রাকচার ইজ স্টেবল, দেন স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার উইল বি মোর। ঠিক আছে, তাহলে সেই রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটিটা অনেক বেশি হবে। যে অ্যাটমের ওপর নেগেটিভ চার্জ থাকবে সেটা যত বেশি স্টেবল হবে। তাহলে আমরা এমনি যদি পিরিয়ডিক টেবিলের আমরা লেফট টু রাইটে যাই, লেফট টু রাইট, তাহলে আমরা যদি নেগেটিভ চার্জ দেখি, কার্বনের উপর যদি আমরা নেগেটিভ চার্জ দিই সেটা অনেক কম স্টেবল। ঠিক আছে, তাহলে স্টেবিলিটি আস্তে আস্তে বাড়ছে। কার্বনের পর আমাদের রয়েছে নাইট্রোজেন, এটা বেশি একটু স্টেবল, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। ঠিক আছে, এই বরাবর নেগেটিভ চার্জ কার্বনের মাথায় অনেক বেশি আনস্টেবল, মানে স্টেবল নয়, আর নাইট্রোজেনের উপর একটু স্টেবল, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, মানে স্টেবিলিটি আস্তে আস্তে বাড়ছে, এখানে স্টেবিলিটি বাড়ছে। তাহলে এই যদি অ্যাটমগুলো আমাদের থাকে কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে, তাহলে ফ্লোরিনের মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেই রেজোনেটিং স্ট্রাকচারটা আমাদের সব থেকে বেশি স্টেবল হবে। ঠিক আছে, নেক্সট যদি আমরা টপ টু বটম দেখি, টপ টু বটম ইন পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, আমরা এখানে পিরিয়ডিক টেবিলের কথা বলছি। পিরিয়ডিক টেবিলে যদি আমরা টপ টু বটম যাই, তার মানে যেমন ফ্লোরিনের মাথায় যে নেগেটিভ চার্জ সেটার থেকে ক্লোরিনের মাথায় যে নেগেটিভ চার্জ, তার থেকে ব্রোমিনের মাথায় যে নেগেটিভ চার্জ, তার থেকে আয়োডিনের মাথায় যে নেগেটিভ চার্জ সেটা বেশি স্টেবল। ঠিক আছে, এই বরাবর স্টেবিলিটি বাড়ছে। আরেকটা কেসে আমরা দেখতে পারি যে অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জ সেটার থেকে বেশি সালফারের মাথায় নেগেটিভ চার্জ, তার থেকে বেশি সেলেনিয়ামের মাথায় নেগেটিভ চার্জ, তার থেকে বেশি টেলুরিয়ামের মাথায় নেগেটিভ চার্জ বেশি স্টেবল। ঠিক আছে, এই অর্ডারটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার, যে এই সব অ্যাটমগুলোর মধ্যে যদি নেগেটিভ চার্জ আমরা দেখতে পাই তাহলে সেগুলো বেশি স্টেবল হবে। তো আমরা এক্সাম্পল দেখে নিই, তোমরা অবশ্যই এগুলো নোট করে নেবে ইনফরমেশানগুলো। এগুলো তোমাদের অর্গানিক এই যে রেজোনেটিং স্ট্রাকচার তার স্টেবিলিটি জানতে গেলে অবশ্যই এই পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা রুল তোমাদের মনে রাখতে হবে, তাহলেই তোমরা কোনটা বেশি স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার সেটা তোমরা এখান থেকে বলতে পারবে। ঠিক আছে, নেগেটিভ চার্জ। তাহলে আমরা যদি দেখি যে CH3 CH ডাবল বন্ড O, এরকম যদি আমরা একটা রেজোনেটিং স্ট্রাকচার দেখতে পাই তাহলে আমরা এর আগেই পড়লাম যে নেগেটিভ চার্জ অক্সিজেনের মাথায় যত আসবে, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ রয়েছে এখানে কার্বনের মাথায় রয়েছে, তাহলে নেগেটিভ চার্জ কোনটার বেশি স্টেবল? এক্ষেত্রে বেশি স্টেবল। তাহলে এই ক্ষেত্রে 1 এবং 2 যদি আমরা দেখি তাহলে স্টেবিলিটি হয়ে যাবে 1 এর বেশি স্টেবল হবে আর 2টা লেস স্টেবল হবে। ঠিক আছে, আরও কিছু এক্সাম্পল দেখি যে CH3C ডাবল বন্ড O S মাইনাস CH3, এটা এখানে ব্যাক বন্ডিং করবে, এই বন্ডটা ভেঙে এখানে নেগেটিভ চার্জ আসবে, C ডাবল বন্ড S O মাইনাস। তাহলে এখানে আমরা দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এদের মধ্যে কোনটির ওপর নেগেটিভ চার্জ বেশি স্টেবল? তাহলে আমরা এর আগেই ইনফরমেশান দিয়েছি তোমাদের যে সালফারের ওপর নেগেটিভ চার্জ সব থেকে বেশি স্টেবল। তাহলে কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে? তাহলে এইটা হবে আমাদের বেশি স্টেবল। ঠিক আছে, নেক্সট আমাদের রুল নাম্বার, এটা হলো রুল নাম্বার 3 হয়েছে। ঠিক আছে, রুল নাম্বার 3 হয়ে গেছে আমাদের, এটা হবে 4 রুল নাম্বার 4। তো রুল নাম্বার 4-এ বলা হচ্ছে যে পজিটিভ অথবা পজিটিভ, ঠিক আছে, সেম চার্জ, নেগেটিভ অথবা নেগেটিভ, ঠিক আছে, সেম চার্জ
সেম চার্জ যত ক্লোজ থাকবে, সেম চার্জ যত ক্লোজ থাকবে বা পাশাপাশি থাকবে, কাছাকাছি থাকবে, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে লেস স্টেবল, কম স্টেবল। ঠিক আছে, সেম চার্জ যত কাছাকাছি হবে, যত পাশাপাশি থাকবে, ক্লোজ থাকবে, তত সেটা বেশি আনস্টেবল বা লেস স্টেবল, কম স্টেবল। ঠিক আছে, আর যদি অপোজিট চার্জ, ঠিক আছে, আবার সেম চার্জ যদি দূরে দূরে থাকে, ঠিক আছে, সেম চার্জ যদি একটু দূরে থাকে, ঠিক আছে, মোর ডিস্ট্যান্স, সেম চার্জের মধ্যে ডিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে সেটা হয়ে যাবে স্টেবল। ঠিক আছে, স্টেবল বেশি হবে। আর যদি এটাকে বলা হয় আনলাইক চার্জ, এটা হচ্ছে লাইক চার্জ, তাহলে বিভিন্ন আলাদা আলাদা যদি চার্জ, ঠিক আছে, সেম মানে অপোজিট চার্জ, এটাকে আমরা যদি বলি অপোজিট চার্জ যদি ক্লোজ হয়, কাছাকাছি থাকে অনেক, তাহলে সেটা মোর স্টেবল। ঠিক আছে, অপোজিট চার্জ যদি কাছাকাছি থাকে তাহলে সেটা হবে মোর স্টেবল। আর অপোজিট চার্জ যদি প্লাস মাইনাস বা মাইনাস প্লাস অনেকটা ডিস্ট্যান্সে থাকে বা সেপারেট হয়ে থাকে, ডিস্ট্যান্সে থাকে বা সেপারেট হয়ে থাকে, তাহলে সেটা হবে লেস স্টেবল। ঠিক আছে, তো এটার একটা আমরা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল হচ্ছে CH2 ডাবল বন্ড CH CH O, ঠিক আছে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। তো এটার যদি আমরা একটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করি তাহলে কি হবে, যে এই পাই বন্ড এখানে শিফট হতে পারে, তাহলে এই প্লাস চার্জটা এখানে চলে আসবে, তাহলে CH2 প্লাস CH ডাবল বন্ড CH O মাইনাস। তাহলে প্রথম আমাদের রুল যেটা পড়লাম সেখানে হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে নিউট্রাল কোনো যদি রেজোনেটিং স্ট্রাকচার থাকে তাহলে এই দুটোর মধ্যে কোনোটাই নিউট্রাল নাই। সেকেন্ড আমরা রুল পড়েছি যে নাম্বার অফ পাই বন্ড কাউন্ট করতে হবে। এখানেও দেখো একটা পাই বন্ড রয়েছে আর এখানেও একটা পাই বন্ড রয়েছে, তাহলে এর ওপরেও আমরা এটা বলতে পারবো না যে কোনটা বেশি স্টেবল। তো নেক্সট আমরা পড়লাম যে নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তো এখানে দুটোতেই কী রয়েছে, অক্সিজেন রয়েছে, তাহলে অক্সিজেনের ওপর নেগেটিভ চার্জ, তাহলে দুটোই স্টেবল সেম, তাহলে এটার ওপর আমরা বলতে পারি না যে এটা কোনটা বেশি স্টেবল। এবার আমরা নেক্সট যে রুলটা পড়েছি সেখানে বলা হয়েছে যে প্লাস মাইনাস বা যেটাকে বলছি আমরা অপোজিট চার্জ বা আনলাইক চার্জ, ঠিক আছে, অপোজিট চার্জ যদি কাছাকাছি হয় তাহলে সেটা বেশি স্টেবল হবে অপোজিট চার্জ দূরে দূরে থাকার থেকে। এখানে কি আছে, অপোজিট চার্জটা এখান থেকে এখানে অনেকটা দূরে রয়েছে আর এখানে অপোজিট চার্জ কাছাকাছি রয়েছে, তাহলে কোনটা বেশি স্টেবল হবে, এই 1 2 দুটোর মধ্যে বেশি স্টেবল হয়ে যাবে আমাদের 1-এরটা বেশি স্টেবল হবে গ্রেটার দ্যান 2। কারণ কি, যে এটা হচ্ছে অপোজিট চার্জ কাছাকাছি রয়েছে, এখানে অপোজিট চার্জ অনেকটা দূরে দূরে আছে। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই, যে এটা আমরা দেখলাম প্লাস আর মাইনাস অপোজিট চার্জ। এবার প্লাস প্লাস দেখে নিই, R3N প্লাস CH ডবল বন্ড O। ঠিক আছে, তো এটার আমরা একটা রেজোনেটিং স্ট্রাকচার যদি তৈরি করি তাহলে এখানে কি আসবে, যে এই পাই ইলেকট্রন দুটোই যদি অক্সিজেনের ওপর শিফট করে বা অক্সিজেনের ওপরে চলে আসে তাহলে এখানে আমরা পাবো R প্লাস CH। CH এর যেহেতু ইলেকট্রন এই কার্বনের থেকে একটা ইলেকট্রন অক্সিজেনের ওপর চলে গেছে, তাহলে কার্বনের মাথায় কি আসবে, প্লাস, আর এখানে আসবে মাইনাস। তাহলে এখানে আমরা মানে বিভিন্ন কারণ থেকেও দেখতে পাচ্ছি, এখানে যেমন দেখতে পাচ্ছি যে পাই বন্ড রয়েছে একটা, এখানে পাই বন্ড নেই, 0 পাই বন্ড। ঠিক আছে, সেই বেসিসেও আমরা বলতে পারি যে এটা বেশি স্টেবল। 1 স্ট্রাকচার নাম্বার 1 রেজোনেটিং স্ট্রাকচার 1, এটা রেজোনেটিং স্ট্রাকচার 2, তাহলে 1 বেশি স্টেবল 2 এর থেকে। আরেকটা কারণ আমরা বলতে পারি যে এখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ পাশাপাশি রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু সেই ফ্যাক্টরটা নেই। এখানে যেমন পাই বন্ড বেশি আছে, এখানে পাই বন্ড নেই, তাহলে সেই বেসিসে আমরা বলতে পারি এটা বেশি স্টেবল। অথবা আমরা এখানে দেখতে পারি যে এখানে কি রয়েছে, সেম চার্জ মানে প্লাস প্লাস পাশাপাশি রয়েছে, কাছাকাছি রয়েছে, তাহলে কাছাকাছি থাকলে সেটা বেশি
আনস্টেবল হবে, তাহলে লেস স্টেবল। এটা লেস স্টেবল হলে কি, এটা বেশি স্টেবল হয়ে যাবে, তাহলে 1 গ্রেটার দ্যান 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেবিলিটি অর্ডার। নেক্সট রুল নাম্বার 5, রুল নাম্বার 5 হচ্ছে যে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার ইজ মোর স্টেবল। রুল নাম্বার 5, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, যেমন আমরা এখানে বলতে পারি CrCO ডবল বন্ড OH। ঠিক আছে, এখান থেকে যদি একটা আমরা হাইড্রোজেন বের করে দিই H+, সরি হাইড্রোজেন বলতে H+ বের করে দিই এখান থেকে প্রোটন, তাহলে কি এটা যেহেতু অ্যাসিড তাই এটা কি করবে, H+ ছেড়ে এটা তৈরি হবে। তাহলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে যদি আমরা রেজোন্যান্স স্ট্রাকচার তৈরি করি, এখানে যেমন লোন পেয়ার আছে, লোন পেয়ার কী করবে, এখানে ডোনেট করবে, এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে। ঠিক আছে, এই লোন পেয়ারটা এখানে ব্যাক করবে, তাহলে এখানে আমরা একটা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি RCO- ডাবল বন্ড OH+। ঠিক আছে, তো এইটার দুটো রেজোনেটিং স্ট্রাকচার, এটারও দুটো রেজোনেটিং স্ট্রাকচার পাবো। এটা এখানে ব্যাক বন্ডিং করবে, এই ইলেকট্রন লোন পেয়ার দুটো এখানে একটা বন্ড করবে কার্বনের সাথে, আর এই পাই বন্ডটা কী হবে, এই অক্সিজেনের উপরে পাই ইলেকট্রন দুটো চলে আসবে। তাহলে আমরা এখানে পাবো যেটা, সেটা হচ্ছে ডাবল বন্ড O। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে, ঠিক আছে, এই কেস আর এই কেস, এখানে দেখো দুটো স্ট্রাকচারই আমাদের সেম মনে হচ্ছে। কার্বনের সাথে একটা ডবল বন্ড, একটা O এর সাথে নেগেটিভ, এখানেও কার্বনের সাথে একটা ডবল বন্ড, O এর সাথে নেগেটিভ। তাহলে এইগুলোকে বলা হয়, এই রেজোনেটিং স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, আর এটাকে বলছি নন ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। ঠিক আছে, বাংলায় এটাকে বলা হচ্ছে সমতুল্য রেজোনেটিং স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে অসমতুল্য রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে সমতুল্য রেজোনেটিং স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে অসমতুল্যর থেকে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার মোর স্টেবল দ্যান নন ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। বোঝা গেছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেম টাইপের রেজোনেটিং স্ট্রাকচার, এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস মাইনাস আলাদা হয়ে গেছে এবং একটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হয়েছে। এই রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কোনো রকম ইকুইভ্যালেন্ট নেই, এই দুটো আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি আর এই দুটো ইকুইভ্যালেন্ট নয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার মোর স্টেবল দ্যান নন ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। সেই জন্যই কী হয়, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড H+ ডোনেট করে এটা তৈরি করে। এর আগে আমরা কি পড়েছিলাম যে কোনো অ্যাসিড যখন কি করে, H এ যদি অ্যাসিড হয় তাহলে H+ ডোনেট করার পর যে অ্যানায়নটা তৈরি হয়, সেই অ্যানায়নটা যত বেশি স্টেবল হবে তত বেশি অ্যাসিডিক হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে H+ ডোনেট করার পর যে আয়নটা তৈরি হচ্ছে অ্যানায়নটা, সেই অ্যানায়নটা অনেক অনেক বেশি স্টেবল, সেই জন্য এখানে H+ সহজেই ডোনেট করে এবং এটা অনেকটা বেশি অ্যাসিডিক স্ট্রেংথ অনেক বেশি। তো রুল নাম্বার 5 হলো রুল নাম্বার 6। তো রুল নাম্বার 6-এ আমরা পড়বো যে অ্যারোমেটিক নন অ্যারোমেটিক। ঠিক আছে, তো অ্যারোমেটিক স্ট্রাকচার আর মোর স্টেবল দ্যান নন অ্যারোমেটিক স্ট্রাকচার। ঠিক আছে, তো প্রথমে আমরা বলে নিচ্ছি যে অ্যারোমেটিক রেজোনেটিং স্ট্রাকচার মোর স্টেবল দ্যান নন অ্যারোমেটিক রেজোনেটিং স্ট্রাকচার, RS। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এখানে যেমন CH2+, তাহলে এর যদি আমরা একটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করি তাহলে কি হবে, এখান থেকে পাই বন্ড এখানে ডবল বন্ড করবে। ঠিক আছে, তাহলে এই কার্বনের থেকে কি হয়েছে, একটা ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে এর কার্বনে আমাদের প্লাস চলে আসবে, এখানে প্লাস, এখানে ডবল বন্ড CH2। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক রেজোনেটিং স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের নন অ্যারোমেটিক রেজোনেটিং স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই জানি এটা যে এর অ্যারোমেটিক যে কোনো কম্পাউন্ড সেটা নন অ্যারোমেটিকের থেকে বেশি হয়। ঠিক আছে, অ্যারোমেটিক রেজোনেটিং স্ট্রাকচার মোর স্টেবল দ্যান নন অ্যারোমেটিক রেজোনেটিং স্ট্রাকচার। রুল নাম্বার 5, সরি এটা রুল নাম্বার হলো 6। ফার্স্ট রুলে আমরা কি পড়লাম, আরেকবার আমরা সামারাইজ করে নিচ্ছি। ফার্স্ট রুলে পড়েছি যে নিউট্রাল রেজোনেটিং স্ট্রাকচার উইল বি মোর স্টেবল দ্যান চার্জ রেজোনেটিং স্ট্রাকচার।
রুল নাম্বার 2 পড়লাম যে যেখানে আমাদের নাম্বার অফ পাই বন্ড বেশি থাকবে সেক্ষেত্রে আমাদের সেই রেজোনেটিং স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে, পাই বন্ড। নেক্সট রুল নাম্বার 3, নেগেটিভ চার্জ কোনো অ্যাটমের ওপর যদি নেগেটিভ চার্জ যদি বেশি স্টেবল হয় তাহলে সেক্ষেত্রে সেই রেজোনেটিং স্ট্রাকচারটা অনেক বেশি স্টেবল হবে। রুল নাম্বার 5 আমরা পড়লাম যে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস অর্থাৎ এটাকে বলা হয় সেম চার্জ বা লাইক চার্জ যদি ক্লোজ থাকে, সেম চার্জ যদি ক্লোজ থাকে তাহলে কী হবে, সেক্ষেত্রে রিপালশানের জন্য সেটা অনেক বেশি আনস্টেবল হবে। আর সেম চার্জ যদি অনেকটা দূরে দূরে থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্ট্রাকচারটা অনেক বেশি স্টেবল হবে। আবার যদি অপোজিট চার্জ উল্টোটা, সেম চার্জের যে কেসটা আমরা বললাম অপোজিট চার্জটা হচ্ছে তার উল্টো, অপোজিট চার্জ যদি কাছাকাছি থাকে তাহলে বেশি স্টেবল আর দূরে দূরে থাকলে কম স্টেবল। ঠিক আছে, তাহলে এটা আমরা রুল নাম্বার 4। তারপরে 5-এ পড়লাম যে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার মোর স্টেবল দ্যান নন ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। তো রুল নাম্বার 6-এ পড়লাম যে অ্যারোমেটিক রেজোনেটিং স্ট্রাকচার মোর স্টেবল দ্যান নন অ্যারোমেটিক রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে আমরা পড়ব রুল নাম্বার 7। তো রুল নাম্বার 7-এ আমরা ফেনল নিয়ে নিই। ফেনলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে। ঠিক আছে, তাহলে এ কী করে, এও একটা অ্যাসিডিক ক্যারেক্টার শো করে, তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার শো করার জন্য কী করবে, H+ ডোনেট করবে। তারপরে যে আমরা আয়নটা এখানে পাবো O-, তাহলে আগের মতো যদি এর আমরা রেজোনেন্স স্ট্রাকচার তৈরি করি তাহলে এখানে দেখতে পাবো যে এই পাই বন্ড দুটো ভেঙে পাই ইলেকট্রন দুটো এখানে শিফট হচ্ছে, তাহলে এখানে OH ঠিক আছে, এখানে আসছে প্লাস, এখানে মাইনাস। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ওই মাইনাস একটাই চার্জ এখানে আসবে একবার, ডবল বন্ড ও নেগেটিভ চার্জ এখানে, নেগেটিভ চার্জ এখানে। তাহলে এইভাবে যদি আমরা এই রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করি অনেকগুলো, তাহলে সব ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে ওয়ান টাইপ অফ চার্জ রয়েছে। ঠিক আছে, কেমন চার্জ, ওয়ান টাইপ অফ চার্জ, দ্যাট ইজ মাইনাস চার্জ, ওয়ান টাইপ অফ চার্জ। বোঝা গেছে, এখানে প্লাস মাইনাস দুটো চার্জ নেই, শুধুমাত্র মাইনাস চার্জ রয়েছে, ওয়ান টাইপ অফ চার্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস আছে মাইনাস আছে, টু টাইপ অফ চার্জ, টু টাইপ অফ চার্জ, টু টাইপ অফ চার্জ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে যে ক্ষেত্রে ওয়ান টাইপ অফ চার্জ থাকবে সেই রেজোনেটিং স্ট্রাকচারগুলো টু টাইপ অফ রেজোনেটিং স্ট্রাকচারের থেকে বেশি স্টেবল হবে। তাহলে এক্ষেত্রে এইটা আমাদের হয়ে যাচ্ছে মোর স্টেবল আর এটা লেস স্টেবল। সেই জন্যই তো ফেনল অ্যাসিডিক ক্যারেক্টার শো করে। অ্যাসিডিক ক্যারেক্টার শো করার জন্য কী করতে হবে, প্রোটন ডোনেট করবে ইজিলি। যেহেতু যে অ্যানায়নটা তৈরি হচ্ছে, প্রোটন ডোনেট করার পর যে অ্যানায়ন তৈরি হচ্ছে, এই অ্যানায়ন, সেই অ্যানায়নটা কি অনেক বেশি স্টেবল। অ্যানায়নটা বেশি স্টেবল হওয়ার জন্য এটা অ্যাসিডিক ক্যারেক্টার শো করছে, এবং এই অ্যাসিডিক ক্যারেক্টার শো করার জন্য এই অ্যানায়নটা অনেক বেশি স্টেবল। কেন স্টেবল, ওয়ান টাইপ অফ চার্জ রয়েছে আর এখানে টু টাইপ অফ চার্জ রয়েছে। এরপরে আমরা দেখব যে আমরা একটা এক্সাম্পল দিই, রুল নাম্বার 8, যে আমরা যদি দেখি যে এক্ষেত্রে ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার আর এরকম একটা স্ট্রাকচার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে রেজোন্যান্স কিভাবে পসিবল হবে, এখানে নেগেটিভ চার্জ কী করবে, এখানে লোন পেয়ার ডোনেট করবে, এখানে একটা বন্ড তৈরি করবে, এই পাই বন্ডটা ভেঙে এই কার্বনের ওপর আসবে, তারপরে কী হবে, এখানে নেগেটিভ চার্জটা আসবে, তাহলে এই নেগেটিভ চার্জটা আবার এখানে দ্বিবন্ধন করবে, এই পাই বন্ডটা ভেঙে আবার এখানে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত কনজুগেশন রয়েছে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ সিঙ্গেল ডাবল, নেগেটিভ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে এটা কনজুগেশনে রয়েছে। তারপরে সিঙ্গেল সিঙ্গেল, মানে এখানে কনজুগেশন ব্রেক করে যাচ্ছে। আবার এদিক থেকে যদি আমরা দেখি নেগেটিভ সিঙ্গেল ডাবল, তাহলে এদিক থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কনজুগেশন রয়েছে, এদিক থেকে এই পর্যন্ত কনজুগেশন। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি ক্রস কনজুগেশন, এটা হচ্ছে আমাদের ক্রস কনজুগেশন, আর এটাকে আমাদের বলা হয় এক্সটেন্ডেড কনজুগেশন।
ক্রস কনজুগেশন আর এটাকে বলা হয় এক্সটেন্ডেড কনজুগেশন। তো ক্রস কনজুগেশনের যে রেজোনেটিং স্ট্রাকচার সেটা বেশি স্টেবল হবে দেন ক্রস কনজুগেশন, ঠিক আছে। এক্সটেন্ডেড কনজুগেশনের রেজোনেটিং স্ট্রাকচার ক্রস কনজুগেশনের থেকে সবসময় বেশি হবে, ঠিক আছে। এরপরে আমরা একটা দেখব যে লোন পেয়ার যে লোকালাইজড আর ডিলোকালাইজের ব্যাপারটা রয়েছে সেটা একটু আমরা খেয়াল করব, যে কোন ক্ষেত্রে লোন পেয়ার লোকালাইজ থাকে আর কোন ক্ষেত্রে ডিলোকালাইজ থাকে। তাহলে লোকালাইজড লোন পেয়ার অথবা ডিলোকালাইজড লোন পেয়ার। CH3 CH CH2 NH2, ঠিক আছে। এখানে CH3 হবে না, এখানে 2 হবে, যে CH2, এখানেও CH2 ডাবল বন্ড CH আর এখানে NH2। তাহলে আমরা দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি, নাম্বার 1 নাম্বার 2, যে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে। এখানে যে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে সেটা যদি আমরা কনজুগেশন চেক করি যে লোন পেয়ার সিঙ্গেল সিঙ্গেল, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোন পেয়ার সিঙ্গেল সিঙ্গেল বন্ড। তাহলে আমাদের কনজুগেশনের রুলসের মধ্যে আসছে না যে লোন পেয়ার সিঙ্গেল ডাবল বন্ড দরকার ছিল আমাদের, কিন্তু এক্ষেত্রে কনজুগেশন নেই। তার মানে কি এই যে লোন পেয়ার দুটো সেটা হয়ে যাচ্ছে লোকালাইজড লোন পেয়ার। তাহলে এদেরকে আমরা বলছি লোকালাইজড, মানে কোনো একটা জায়গায় স্থির রয়েছে, কনজুগেশনে ইনক্লুড নয়, কনজুগেশনে যুক্ত নয়, এটা একবারে লোকালাইজড, মানে সেখানেই রয়েছে লোন পেয়ারটা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কনজুগেশন রয়েছে, লোন পেয়ার সিঙ্গেল ডাবল বন্ড, লোন পেয়ার সিঙ্গেল ডাবল বন্ড, ঠিক আছে। তাহলে এই লোন পেয়ার এখানে আসবে, এখানে কনজুগেশন রয়েছে, তাহলে এই লোন পেয়ারটাকে আমরা বলবো ডিলোকালাইজড লোন পেয়ার, ঠিক আছে, ডিলোকালাইজড লোন পেয়ার। এরপরে আমরা কিছু কোশ্চেন দেখে নেব। কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, প্রথমে পজ করে ভিডিওটাকে নিজেরা করার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 1, CH2NO minus CH3, কোশ্চেন বলছে which is not permissible resonating form, ঠিক আছে, which is not permissible resonating form। এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, এটা হলো আমাদের A। বিতে রয়েছে CH2 ডাবল বন্ড N ডাবল বন্ড O CH3, সিতে রয়েছে CH2 ডাবল বন্ড NO প্লাস CH3, ডিতে রয়েছে CH2 মাইনাস N ডাবল বন্ড O আর এখানে CH3। তো আমরা এই কোশ্চেনটার ক্ষেত্রে হুইচ ইজ নট পারমিসিবল রেজোনেটিং ফর্ম, মানে কোন রেজোনেটিং ফর্মটা এক্সিস্ট করবে না বা আনস্টেবল বা একেবারেই লিস স্টেবল, ঠিক আছে। তো আমরা যদি এমনি সবগুলোকে মলিকুল চেক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে নাইট্রোজেনের এখানে 3টে বন্ড, এখানে লোন পেয়ার থাকলো, ঠিকঠাক রয়েছে। নাইট্রোজেন আছে তাই নাইট্রোজেনটাকে প্রথমে চেক করে নিই, এখানে নাইট্রোজেনের 1 2 3 4 5। তাহলে এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন কখনো পাঁচটা বন্ধন গঠন করে না। মানে নাইট্রোজেন ক্যান নেভার ফর্ম 5 বন্ড, ঠিক আছে, নাইট্রোজেন কখনো 5 বন্ড ফর্ম করে না ডিউ টু অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল। অবশ্যই এটা নোট করে নাও
যে নাইট্রোজেন কখনো 5টি বন্ধন গঠন করতে পারে না ডিউ টু অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল। ডি অরবিটাল থাকলে তবে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে 5টা বন্ধন গঠন করতে পারতো, কিন্তু যেহেতু এর কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই সেই জন্য এটা 5টা বন্ধন গঠন করতে পারবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের এইটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে রয়েছে CH2 ডাবল বন্ড N ডাবল বন্ড N প্লাস মাইনাস, এটা A। বিতে রয়েছে CH2 মাইনাস N ট্রিপল বন্ড N প্লাস, সিতে রয়েছে CH2 প্লাস N ডাবল বন্ড N মাইনাস, আর ডিতে রয়েছে CH2 মাইনাস N ডাবল বন্ড N। ঠিক আছে, তো এগুলোর মধ্যে আমাদের কোনটা বেশি স্টেবল সেটা বলতে হবে। ঠিক আছে, এখানে আছে প্লাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের চেক করতে হবে কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচার নিউট্রাল আছে কিনা। তাহলে কোনোটাই আমরা দেখতে পাচ্ছি সবগুলোই চার্জড। এবার আমাদের চেক করতে হবে নাম্বার অফ পাই বন্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 দুটো পাই বন্ড, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 2 দুটো পাই বন্ড, এক্ষেত্রে একটা পাই বন্ড, এক্ষেত্রে একটা পাই বন্ড। তাহলে সব থেকে বেশি আমাদের স্টেবল হয়ে যাচ্ছে এ এবং বি। এ এবং বি হচ্ছে সি আর ডি এর থেকে স্টেবল। এবার এ আর বি এর মধ্যে যেহেতু দুটোই পাই বন্ড রয়েছে, তাহলে নেক্সট আমাদের যে রুল রয়েছে সেটা চেক করতে হবে। তো নেক্সট রুল আমাদের রয়েছে নেগেটিভ চার্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ চার্জ নাইট্রোজেনের মাথায়, এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ চার্জ কার্বনের মাথায়। তাহলে কোনটা বেশি স্টেবল? এর আগে আমরা বললাম যে নাইট্রোজেনের মাথায় বেশি স্টেবল। তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে আমাদের এ, তারপরে হচ্ছে বি। এবার এই দুটোর মধ্যে আমাদের চেক করতে হবে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের ওপরে এখানে নেগেটিভ চার্জ, এখানে কার্বনের ওপর, তাহলে গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান টি। এটাই হচ্ছে আমাদের স্টেবিলিটি অর্ডার। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন করে নিই। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে রয়েছে আমাদের যে CH2O CH3, এখানে লোন পেয়ার আছে, এখানে প্লাস আছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, আমাদের আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করবে CH2 ডাবল বন্ড O CH3, এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি কোনটা বেশি স্টেবল হবে? এটা 1 যদি হয়, এটা 2 হয়, তাহলে স্টেবিলিটি অবশ্যই বেশি হবে। নাম্বার অফ পাই বন্ড চেক করতে হবে, যেহেতু দুটোই আমাদের চার্জ রেজোনেটিং স্ট্রাকচার, তাই এখানে পাই বন্ড রয়েছে একটা আর এখানে পাই বন্ড রয়েছে 0। তাহলে আমাদের 2 নাম্বারটা বেশি স্টেবল হবে 1-এর থেকে। ঠিক আছে, তো আজকে আমরা রেজোনেটিং স্ট্রাকচার স্টেবিলিটি, রেজোনেটিং যে স্ট্রাকচারগুলো রয়েছে তার স্টেবিলিটি কীভাবে চেক করব, সমস্ত রুল তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এই রুলসগুলো যদি তোমরা অবশ্যই মনে রাখো, তাহলে তোমরা যে কোনো রেজোনেটিং স্ট্রাকচার থেকে স্টেবিলিটি চেক করতে পারবে বা কোনটা লিস্ট স্টেবল বলতে পারবে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে, খাতায় লিখে করবে। অবশ্যই যেন খাতায় লিখে কপি এবং পেন নিয়ে বসে পড়ে প্র্যাকটিস করবে তোমরা নিজেরা। ঠিক আছে।